তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 10 এবং 20 নম্বরে আসতে পারে। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীর তুলনা। এই প্রশ্নের উত্তরটা প্রথমে বোঝো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভার নিম্নকক্ষের অধ্যক্ষ বা স্পিকারের পদটি অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা উভয়ই কার্য পরিচালনার দায়িত্বে থাকেন স্পিকার। উভয়ে নিজ নিজ কক্ষের নির্বাচিত সদস্য, তবে সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার কাঠামোগত ভিন্নতার কারণে এই দুই স্পিকারের ভূমিকা ও ক্ষমতার মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও মৌলিক পার্থক্য বেশি পরিলক্ষিত হয়। এবার সাদৃশ্য মানে মিল কি আছে দেখো। এখানে প্রথমত আছে উভয় দেশের স্পিকারই নিজ নিজ আইনসভার নিম্নকক্ষের অধিবেশনের সভাপতিত্ব করেন। সবার মধ্যে শান্তি শৃঙ্খলা মর্যাদা বজায় রাখা এবং সভার কাজ যাতে নিয়ম মাফিক পরিচালিত হয় তা নিশ্চিত করা উভয়েরই প্রাথমিক দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে সবার নিয়মকানুন বা কার্যবিধি ব্যাখ্যা করা এবং প্রয়োগ করা উভয়েরই কাজ। বিতর্কে কোনো সদস্য কখন বক্তব্য রাখবেন তা বলার সুযোগ পাবেন তা উভয়ই নির্ধারণ করে। এছাড়া কোনো বিল বা প্রস্তাবের ওপরে সভার মতামত যাচাইয়ের জন্য উভয়ে ভোটাভুটি পরিচালনা করেন এবং ফলাফল ঘোষণা করেন। এবার তৃতীয়ত, সাধারণ অবস্থায় কোনো স্পিকারই সভার বিতর্কে অংশগ্রহণ করে না এবং ভোট দেন না। তবে কোনো বিলে বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে অচল অবস্থা কাটানোর জন্য উভয়কে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রদান করতে হয়। এবারে বৈসাদৃশ্য বা পার্থক্য, ঠিক আছে। বৈসাদৃশ্য বা পার্থক্য দেখো, পার্থক্যের মধ্যে কি আছে। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দলীয় নিরপেক্ষতা বনাম দলীয় আনুগত্য। প্রথম পার্থক্য, ব্রিটিশ স্পিকার হলেন সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতার প্রতীক। ব্রিটেনে একটি সুপ্রতিষ্ঠিত প্রথা হলো ওয়ান্স এ স্পিকার অলওয়েজ এ স্পিকার, অর্থাৎ যিনি একবার স্পিকার তিনি আজীবন স্পিকার থাকেন। নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। অন্যদিকে মার্কিন স্পিকার হলেন চরম দলীয় নেতা, ঠিক আছে। তিনি সংখ্যাগুরু দলের প্রতিনিধিত্ব করেন এবং সর্বদা নিজ দলের স্বার্থ ও রাজনৈতিক কর্মসূচিকে সফল করার চেষ্টা করেন। তিনি কোনোভাবেই নিরপেক্ষ নন। তারপরে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব। মার্কিন স্পিকার দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্রপতি উত্তরাধিকার আইনের দিক থেকে উপরাষ্ট্রপতির পরেই স্পিকারের স্থান, আর শাসন ব্যবস্থায় তার বিপুল প্রভাব থাকে। কিন্তু ব্রিটিশ স্পিকার কেবলমাত্র সভায় একজন নিরপেক্ষ পরিচালক বা আম্পায়ার মাত্র। রাষ্ট্রীয় রাজনীতিতে তার কোনো দলীয় ক্ষমতা বা উচ্চাকাঙ্ক্ষা থাকে না। তারপরে কি, কমিটির ওপর নিয়ন্ত্রণ। এখানে কি বলা হচ্ছে দেখো, আইনসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে কমিটিগুলি থাকে তার উপর মার্কিন স্পিকারের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে। তিনি তার দলের স্বার্থ অনুযায়ী বিভিন্ন কমিটিতে সদস্যদের নিয়োগ করেন এবং কোন বিল কোন কমিটিতে যাবে তা তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্ধারণ করে। ব্রিটিশ স্পিকার বিলগুলিকে কমিটিতে পাঠায় ঠিকই, তবে তা করেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং কমিটির সদস্যদের ওপর তার কোনো দলীয় নিয়ন্ত্রণ থাকে না। এবার হচ্ছে নির্বাচন ও পুনর্নির্বাচন। ব্রিটেনে একটি অলিখিত প্রথা রয়েছে যে স্পিকার যদি পুনরায় নির্বাচনে দাঁড়াতে চান তবে প্রধান বিরোধী দলগুলি তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেন না, অর্থাৎ তিনি প্রায়শই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোনো সম্মানজনক প্রথা নেই। মার্কিন স্পিকারকে সাধারণত প্রার্থীর মতোই তার নিজের নির্বাচনী এলাকায় দলীয় টিকিটে কঠোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জিততে হয়। তারপরে হচ্ছে কি, অর্থ বিলের ক্ষেত্রে
বিশেষ ক্ষমতা। ব্রিটিশ স্পিকারের হাতে একটি অনন্য সাংবিধানিক ক্ষমতা রয়েছে। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে কোনো সংশয় দেখা দিলে ব্রিটিশ স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। মার্কিন সংবিধানের জনপ্রতিনিধি সভার স্পিকারের এই ধরনের কোনো একক ও চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়নি। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে উপসংহারটা তোমরা একটু দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বা রুশ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এছাড়া তোমরা যদি কেউ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল আমাদের থেকে কিনতে চাও, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রথমেই আছে কি ভূমিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, 1993 সালের সংবিধানে রাশিয়াকে একটি গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ান ফেডারেশন বা রুশ প্রজাতন্ত্র একটি নতুন রাষ্ট্রীয় কাঠামো গ্রহণ করে, যেখানে কেন্দ্র এবং বিভিন্ন প্রদেশ বা রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। রাশিয়ার বিশাল ভৌগোলিক আয়তন এবং বিপুল জাতিগত বৈচিত্র্যের কথা মাথায় রেখেই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে রাশিয়ায় এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো চিরাচরিত যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছুটা ভিন্ন এবং এর নিজস্ব কিছু স্বতন্ত্র ও প্রকৃতি ও বৈশিষ্ট্য রয়েছে। এবারে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি কি দেখো, এখানে প্রথমেই বলা হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, সেখানে কি বলা হচ্ছে, যে কোনো আদর্শ যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানেও একটি লিখিত এবং সর্বোচ্চ দলিল রয়েছে। এই সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির ক্ষমতা অত্যন্ত সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয়। সংবিধান সংশোধন পদ্ধতিও যথেষ্ট জটিল এবং কেন্দ্র চাইলে এককভাবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে না। তাই একে একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়, যা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রক্ষা কবচ হিসাবে কাজ করে। তারপরে হচ্ছে দেখো অপ্রতিসম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হল এর অপ্রতিসম প্রকৃতি। রাশিয়ান ফেডারেশন বর্তমানে বেশ কয়েকটি ভিন্ন ধরনের প্রশাসনিক একক নিয়ে গঠিত, যেমন প্রজাতন্ত্র, প্রদেশ, অঞ্চল, যুক্তরাষ্ট্রীয় শহর এবং স্বশাসিত এলাকা। এই সমস্ত এককগুলির সমান আইনি ক্ষমতার অধিকারী নয়। প্রজাতন্ত্রগুলির নিজস্ব সংবিধান তৈরি ও রাষ্ট্রীয় ভাষা ব্যবহারের অধিকার পেলেও অন্যান্য, তারপরে কি বলা হচ্ছে দেখো, অন্যান্য প্রদেশ বা অঞ্চলগুলির ক্ষমতা তুলনামূলকভাবে বেশ সীমিত। তারপরে কি, তারপর হচ্ছে ক্ষমতার বন্টন নীতি। এখানে কি বলা হচ্ছে দেখো, সংবিধানে কেন্দ্র এবং যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে ক্ষমতা বন্টনের সুস্পষ্ট উল্লেখ রয়েছে। 71 নম্বর ধারা অনুযায়ী একটি কেন্দ্রীয় তালিকা রয়েছে, যেখানে প্রতিরক্ষা, বৈদেশিক নীতি ও মুদ্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি রাখা হয়েছে। তারপরে কি 72 নম্বর ধারায় একটি যুগ্ম তালিকা রয়েছে, যেখানে কেন্দ্র ও রাজ্য উভয়ই আইন প্রণয়ন করতে পারে। এছাড়া 73 নম্বর ধারা অনুযায়ী অবশিষ্ট ক্ষমতাগুলি রাজ্য বা প্রদেশগুলির হাতে অর্পণ করা হয়েছে। এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, পরের পয়েন্ট, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৌলিক নিয়ম মেনে রাশিয়ার আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছে। রাশিয়ার আইনসভার উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষের নাম স্টেট ডুমা। ঠিক আছে, তারপরে দেখো ফেডারেশন কাউন্সিল যুক্তরাষ্ট্রীয় এককগুলির স্বার্থে প্রতিনিধিত্ব করে, যেখানে প্রতিটি প্রশাসনিক একক থেকে 2 জন করে প্রতিনিধি পাঠানো হয়। এর ফলে ছোট বড় প্রতিটি রাজ্যই কেন্দ্রে নিজেদের মতামত তুলে ধরার সমান সুযোগ পায়। এবার হচ্ছে কি শক্তিশালী কেন্দ্রীয় শাসন, পরের পয়েন্টটা, তাত্ত্বিকভাবে রাশিয়া একটি যুক্তরাষ্ট্রীয় হলেও বাস্তবে এর প্রকৃতি অনেকটা কেন্দ্রীকৃত। রাশিয়ার রাষ্ট্রপতির হাতে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত রয়েছে। কেন্দ্রের আইন এবং প্রদেশগুলির আইনের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে কেন্দ্রের আইনই প্রাধান্য পায়।
জরুরি অবস্থা জারি করা থেকে শুরু করে রাজ্যগুলির প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতাও রাষ্ট্রপতির হাতে রয়েছে, যা প্রদেশগুলির স্বায়ত্ত শাসনকে অনেকাংশে খর্ব করে। তারপর হচ্ছে কি স্বাধীন বিচার ব্যবস্থা ও সাংবিধানিক আদালত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে কেন্দ্র রাজ্যের মধ্যে বা দুটি রাজ্যের মধ্যে আইনি বিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য একটি নিরপেক্ষ সংস্থা প্রয়োজন। এই উদ্দেশ্যে রাশিয়ায় একটি স্বাধীন সাংবিধানিক আদালত গঠন করা হয়েছে। 19 জন বিচারপতিকে নিয়ে গঠিত এই আদালত সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে এবং কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য ও আইনি বৈধতা বজায় রাখার চেষ্টা করে। তারপর উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠনগত দিক থেকে আদর্শ যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির ধারণ করলেও কার্যক্ষেত্রে এটা অনেকটা কেন্দ্রভিমুখী, কেন্দ্রীকরণ এখানে বেশি দেখা যায়। এবার তোমরা উপসংহারের পোর্শনটা দেখে নাও। আর অনার্সে ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে অ্যান্সারগুলোকে পরীক্ষায় উপস্থাপন করতে হবে, তবেই ভালো নম্বর আশা করা যায়।